হ্যালো, শোনা যাচ্ছে? হ্যালো। জি স্যার। জি স্যার। আচ্ছা। তো আমাদের গতদিন যেটা ছিল আমরা হচ্ছে স্ল্যাব বা ডিজাইন দেখতেছিলাম। তো স্ল্যাব ডিজাইনের ক্ষেত্রে আমরা দেখতেছিলাম যে আমি যদি একটু পিছনের দিকে যাই, তো এই স্ল্যাবের একটা সেকশন নিয়ে শর্টার ডিরেকশনের যে সেকশনটা, সেই সেকশনটা নিয়ে আমরা হচ্ছে মোমেন্ট বাইর করছিলাম কোফিশিয়েন্ট মেথডে। ঠিক আছে? তো এখানে মোমেন্ট ডায়াগ্রাম যদি আমরা দেখছিলাম যে এরকম ডায়াগ্রামটা অনেকটা ছিল। ঠিক আছে? এখানে পজিটিভ মোমেন্ট আসছে। আর যেহেতু এখানে আহ, এটা হচ্ছে হিঞ্জ সাপোর্ট হিসেবে যদি আমরা কনসিডার করি, তাহলে হচ্ছে এই এই সাপোর্টে আমরা জানি হিঞ্জে মোমেন্ট জিরো, এখান থেকে মোমেন্ট জিরো, কোফিশিয়েন্ট হচ্ছে জিরো, তারপর হচ্ছে টোটালটা পজিটিভ মোমেন্ট। তারপরে দেখা গেছে যে এটা নেগেটিভ মোমেন্টের দিকে গেছে, যেহেতু এখানে একটা সাপোর্ট আছে, মানে ইন্টারনাল হিঞ্জ। এটাকে যদি আমি ইন্টারনাল হিঞ্জ ধরি, এই ইন্টারনাল হিঞ্জ ধরলে দেখা যাবে যে এখানে সাপোর্ট কন্ডিশন থাকার কারণে এটা নেগেটিভ মোমেন্ট তৈরি হয়েছে, তারপর আবার পজিটিভ, তারপর আবার নেগেটিভ, তারপর হচ্ছে জিরো। তো এইভাবে হচ্ছে মোমেন্ট ডায়াগ্রামটা তৈরি হয়েছে আর কি। তো সেই ক্ষেত্রে এই মোমেন্ট গুলা আমরা বের করছিলাম যে আমি বলছিলাম যে পজিটিভের জন্য ম্যাক্সিমামটা নিলেই হবে। এখানে পজিটিভ কয়টা? এই দুইটা, একটা, দুইটা। আর নেগেটিভের জন্য ম্যাক্সিমামটা নিলেই হবে। তবে ম্যাক্সিমাম বলতে কি, এখানে নেগেটিভের জন্য আসলে দুইটাই নেওয়া উচিত, কারণ হচ্ছে এখানে ক্যান্টিলিভারের জন্য আলাদা আর ইন্টেরিয়রের জন্য আলাদা। তো এখানে হচ্ছে দুইটা পজিটিভ মোমেন্টের মধ্যে ম্যাক্সিমাম পজিটিভ মোমেন্ট এটা আমরা নিব। আর হচ্ছে দুইটা নেগেটিভ মোমেন্টের মধ্যে আমরা এটা নিলাম, নেগেটিভ ইন্টেরিয়র, নেগেটিভ মোমেন্ট ইন্টেরিয়র, এটা নিলাম। আর নেগেটিভ মোমেন্ট হচ্ছে ক্যান্টিলিভার, নেগেটিভ মোমেন্ট। হ্যাঁ, এই তিনটা মোমেন্ট নিলেই হবে। অন্য মোমেন্ট গুলা ক্যালকুলেট করা আসলে দরকার নেই আর কি। এখানে অবশ্য সবগুলো মোমেন্টে বিভিন্ন সেকশনে, প্রত্যেকটা সেকশনে মোমেন্ট গুলা ক্যালকুলেশন করছে। তো আমার ম্যাক্সিমাম গুলা ক্যালকুলেট করলেই হবে, মিনিমাম গুলা ক্যালকুলেট করার দরকার নেই। আচ্ছা, এখন এখান থেকে হচ্ছে ম্যাক্সিমাম যে মোমেন্ট আছে, এই ম্যাক্সিমাম মোমেন্টটাকে নিয়ে আমরা ডি চেক দিব যে আমার ইফেক্টিভ ডেপথ ম্যাক্সিমাম মোমেন্টের সাপেক্ষে আমার কত আসে। তো আমাদের ইফেক্টিভ ডেপথ রিকোয়ার্ড যেটা ছিল সেটা আমরা পাইছিলাম 2.31, কিন্তু আমরা প্রোভাইড করছিলাম কত? প্রোভাইড করছিলাম হচ্ছে আমাদের থিকনেস ছিল 5.5 ইঞ্চি। এখান থেকে 1 ইঞ্চি বাদ দিলে ইফেক্টিভ ডেপথ আসে হচ্ছে 4.5 ইঞ্চি। তো আমরা প্রোভাইড করছি 4.5 ইঞ্চি, কিন্তু আমাদের দেখা গেছে যে মোমেন্টটাকে রেজিস্ট করার জন্য 2.31 হলেই যথেষ্ট। তো সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের ডি ঠিক আছে। দেন হচ্ছে আমার রিইনফোর্সমেন্ট বাইর করতে হবে। তো এই রিইনফোর্সমেন্টটাও তারা কি করছে, আবার প্রত্যেকটা সেকশনের জন্য আলাদা আলাদা বাইর করছে। আমাদের প্রত্যেকটা সেকশনের জন্য আলাদা বাইর করার দরকার নেই। আমি যেটা বলছিলাম যে ম্যাক্সিমাম রিইনফোর্সমেন্ট নেগেটিভ এবং ম্যাক্সিমাম রিইনফোর্সমেন্ট পজিটিভ, এই দুটার জন্য বাইর করলেই হবে। আমি যদি এইদিকে তাকাই, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে পজিটিভের জন্য হচ্ছে 0.18 ইঞ্চি স্কোয়ার পার ফিট রিইনফোর্সমেন্ট আসছে পজিটিভ জোনে। ইন্টেরিয়র নেগেটিভ জোনে আসছে হচ্ছে 0.16 ইঞ্চি স্কোয়ার পার ফিট। এই জোনে আসছে হচ্ছে 0.18 ইঞ্চি স্কোয়ার পার ফিট পজিটিভ। আর এইটা তো হচ্ছে ক্যান্টিলিভার জোনে আসছে 0.25। আর এখানে যদিও মোমেন্ট জিরো, তারপর দেখা গেছে যে এইখানে রিইনফোর্সমেন্ট আসবে মিনিমাম রিইনফোর্সমেন্ট টেম্পারেচার শিঙ্কেজের জন্য। মিনিমাম যে রিইনফোর্সমেন্টটা সেটা তারা বাইর করছে, যে টেম্পারেচার শিঙ্কেজের জন্য আমাদের মিনিমাম যে রিইনফোর্সমেন্টটা দরকার সেটা আমাকে দিতে হবে। ঠিক আছে? তো এই কারণে যদিও এখানে মোমেন্ট জিরো, আসলে মোমেন্ট জিরো মানে হচ্ছে রিইনফোর্সমেন্ট আসলে কার্যতভাবে লাগে না, কিন্তু
আমি বলছিলাম যে প্রত্যেকটা রিইনফোর্সমেন্টকে আবার চিন্তা করতে হবে, কম্পেয়ার করতে হবে কার সাথে, এস মিনিমামের সাথে। প্রত্যেকটা রিইনফোর্সমেন্ট যে বের করব সেটাকে আবার কম্পেয়ার করতে হবে হচ্ছে এস মিনিমাম যেটা আছে সেটার সাথে। আমি যদি একটু দেখি, মনে করেন যে রিইনফোর্সমেন্ট মোমেন্ট হচ্ছে 28.2 এর জন্য আমরা রিইনফোর্সমেন্ট বের করব। 28.2 কিপ ইঞ্চি পার ফিট একটা সেকশনে, সেকশন 2। সেকশন 2 তে মোমেন্ট আসছে হচ্ছে 28.2 কিপ ইঞ্চ পার ফিট। আচ্ছা, তো সেই ক্ষেত্রে আমরা এস এর মানটা আমরা কিভাবে বের করব, মানে রিইনফোর্সমেন্টের মানটা, সেটা হচ্ছে মোমেন্ট ডিভাইডেড বাই ফাই এফওয়াই ডি মাইনাস এ বাই 2। এটা হচ্ছে ইউএসডি মেথডের সিঙ্গলি রিইনফোর্স বিমের সূত্র। কারণ হচ্ছে আমরা স্ল্যাবটাকে ডিজাইন করি হচ্ছে সিঙ্গলি রিইনফোর্সমেন্ট বিম হিসেবে, এবং ইউএসডি মেথড তো আগেই বলে দেওয়া আছে। তো এই কারণে এই সূত্রটা হচ্ছে এমইউ বা এমএক্স যেটাই বলি ডিভাইডেড বাই ফাই এফওয়াই ডি মাইনাস এ বাই 2। ফাই হচ্ছে যেহেতু স্ট্রেংথ রিডাকশন ফ্যাক্টর এবং এটা বেন্ডিং এ যাচ্ছে, বেন্ডিং এ গেলে স্ট্রেংথ রিডাকশন ফ্যাক্টরের মান হচ্ছে 0.9। এফওয়াই হচ্ছে স্টিলের ইয়ার স্ট্রেস, এটা দিয়ে দেওয়া আছে 40। আর এ যেটা আছে এটা প্রথমে এসিউম করে নিছে 1, ঠিক আছে। এ যেটা আছে সেটা এসিউম করে নিছে হচ্ছে 1, আর ডি তো দেওয়া আছে 4.5, এটা 1 এসিউম করে নিছে এ বাই 2, পরে চেক দিবে। তো এটা করে পাইছে হচ্ছে 0.2 ইঞ্চি স্কয়ার পার ফিট। এখন এটাকে আমরা চেক দিব, এটাকে চেক দিয়ে এটার চেকের সূত্র হচ্ছে এস এফ ওয়াই ডিভাইডেড বাই 0.85 এফসি প্রাইম বি। বিম হচ্ছে উইডথ অফ দা স্ট্রিপ। আমি বলছিলাম যে স্ল্যাবটাকে আমরা চিন্তা করব সবসময় 12 ইঞ্চির একটা বিম হিসেবে, 12 ইঞ্চির একটা উইডথের একটা বিম হিসেবে, ওইটা ধরেই আমরা রিইনফোর্সমেন্ট বাইর করব। তাহলে স্ল্যাবের যে রিইনফোর্সমেন্ট বাইর করব সেটা হচ্ছে 12 ইঞ্চির বিম চিন্তা করে। ওকে, তো সেই ক্ষেত্রে হচ্ছে বি এর মান হচ্ছে 12 ইঞ্চি, যেহেতু উইডথ অফ দা বিম। আমি যেহেতু বিমের সূত্রটা ইউজ করতেছি, এখানে উইডথটা কত, 1 ফিট, 1 ইঞ্চি লিখছি, 1 ফিট হবে, মানে 12 ইঞ্চি। তো এটাকে বসায় আমি এ পাইলাম হচ্ছে 0.26, মানে আমি এ ধরছিলাম হচ্ছে 1, কিন্তু অরিজিনাল এ এর মান আসলে হচ্ছে 0.26। তাহলে আমি 1 ধরে যে এসটা বাইর করছিলাম এটা কাজে লাগবে না। তো এখন 0.26 ধরে আমি আবার এস বাইর করব। তো সেই এসটা পাইছে হচ্ছে 0.18 ইঞ্চি স্কয়ার পার ফিট। তো এখানে রডটা যেটাই বেরোচ্ছে না কেন, আমি দেখতেছি হচ্ছে পার ফিটে বেরোচ্ছে। পার ফিট কেন? কারণ ওই 1 ফিটের জন্য আমরা বের করতেছি, যা রডই ক্যালকুলেশন করতেছি। মোমেন্টও 1 ফিটের জন্য ক্যালকুলেশন করছিলাম, রডটাও 1 ফিটের জন্য আমরা ক্যালকুলেশন করতেছি, 0.18 ইঞ্চি স্কয়ার পার ফিট। তো এইটাতে আমি নতুন এর ধরলাম, 2-3 বার ট্রায়াল দিয়ে আমি একটা রিইনফোর্সমেন্টে আসতে পারি। যেমন আমি একটা রিইনফোর্সমেন্টে আসছি যেটা হচ্ছে 0.18 ইঞ্চি স্কয়ার পার ফিট। তো এতবার ট্রায়াল দেওয়ার দরকার নেই, একবার ট্রায়াল দিলেই হবে। প্রথমে একটা এ আমরা ধরে নিব, তারপর ট্রায়াল বাইর করব, ওই এ দিয়ে আমি এস বার। আচ্ছা, এমইউ বাই ফাই এফ ওয়াই ডি মাইনাস এ বাই 2 করে ফাইনালি আমি এস পাইলাম হচ্ছে 0.18 ইঞ্চি স্কয়ার পার ফিট। আচ্ছা, এখন এটাকে কম্পেয়ার করতে হবে যে এটা এস মিনিমাম হচ্ছে বেশি আছে কিনা। সব সময় চেক দিতে হবে যে মিনিমাম রিইনফোর্সমেন্টের চেয়ে এটা বেশি আছে কিনা। যদি বেশি থাকে তাহলে এটাই প্রোভাইড করতে হবে, আর যদি মিনিমাম রিইনফোর্সমেন্টের চেয়ে কম থাকে তাহলে মিনিমাম রিইনফোর্সমেন্টে প্রোভাইড করতে হবে, কিন্তু রিইনফোর্সমেন্ট দিতে হবে। আমি কি বুঝাইতে পারছি? তো মিনিমাম রিইনফোর্সমেন্টের যে মানটা, এই মিনিমাম রিইনফোর্সমেন্টের মানটা কিভাবে বের করতে হয় আমি আগে দেখাইছিলাম যে একটা সূত্র আছে। যেহেতু এটা আমাদের স্টিলের গ্রেড অনুসারে বের হবে,
তো এটা সম্ভবত হচ্ছে 60 গ্রেডের স্টিল না 40 গ্রেডের স্টিল কোডটা দেওয়া আছে 40 গ্রেডের। তো সেই ক্ষেত্রে হচ্ছে সেই ক্ষেত্রে হচ্ছে 0.002 বিটি এই সূত্রটা ইউজ করতে হবে। তো 0.002 বিটি বি হচ্ছে ওই বিমের উইডথ মানে স্ল্যাবের যে উইডথটা সেটা হচ্ছে 12 ইঞ্চি, ডি হচ্ছে তার থিকনেস 5.5 ইঞ্চি, ওইটা করে পাইছি হচ্ছে 0.13 ইঞ্চি স্কোয়ার পার ফিট। এখন আমার যদি মোমেন্ট 0 হয়, রড নাও লাগে, তারপরে আমার কি করতে হবে? মিনিমাম রিইনফোর্সমেন্ট প্রোভাইড করতে হবে। ওকে, তো সেই ক্ষেত্রে ওই যে আমি বলছিলাম যে প্রথম যে সেকশনটা মানে হচ্ছে একেবারে লাগেই না, রিইনফোর্সমেন্ট হচ্ছে 0, কিন্তু আমাকে কি করতে হবে? মিনিমাম রিইনফোর্সমেন্ট প্রোভাইড করতে হবে। এই যে এস স্মলার দেন যখন এস মিনিমাম হবে তখন মিনিমাম রিইনফোর্সমেন্ট আমাকে কি করতে হবে? প্রোভাইড করতে হবে। আমি কি বুঝাইতে পারছি? ফার্স্ট সেকশনটা আরেকটু বলুন স্যার। হ্যাঁ, ফার্স্ট যে সেকশনটা মানে মোমেন্ট যেহেতু এখানে 0, তারপরে যে প্রোভাইড করলেন ওই জায়গাটা একটু জানানো হচ্ছে। আচ্ছা, মোমেন্ট যেহেতু 0 তারপরে আমরা প্রোভাইড করলাম। আমি তো বলতেছিলাম যে মোমেন্ট আমার 0 থাকলে তো রিইনফোর্সমেন্ট 0 আসবে। ক্যালকুলেশন করলাম, এস এর মান 0 পাইলাম। ওকে, তাহলে তো রিইনফোর্সমেন্ট লাগতেছে না। কিন্তু আমি বলতেছিলাম যে কোন জায়গায় রিইনফোর্সমেন্ট লাগবে না এমন কোন জায়গা নাই। মিনিমাম একটা রিইনফোর্সমেন্ট প্রোভাইড করতে হবে, টেম্পারেচার এবং সিঙ্কেজ রিইনফোর্সমেন্ট বলে এটাকে। তো এই টেম্পারেচার সিঙ্কেজ রিইনফোর্সমেন্ট প্রোভাইড করার জন্য আমরা ওই যে দেখলাম একটু আগে যে মিনিমাম কতটুকু রিইনফোর্সমেন্ট প্রোভাইড করতে হবে পার ফিটে, সেটা দেখলাম। এখন আমার এস এর মান সবসময় এস মিনিমামের চেয়ে বড় হইতে হবে। সবসময় যে রিইনফোর্সমেন্ট আমার যে বেন্ডিং এর জন্য কন্ট্রোলিং রিইনফোর্সমেন্ট, এটার মান এস মিনিমামের চেয়ে বড় হইতে হবে। বড় হইলে আমরা সেই মানটাকে কনসিডার করব, সেই মানটাকে আমার ডিজাইন রিইনফোর্সমেন্ট হিসেবে কনসিডার করব। এখন কথা হচ্ছে যে এটা 0 হোক অথবা এস মিনিমামের চেয়ে ছোট হোক, যে কোনো ছোট মান 0 হইতে পারে অথবা মানে যে কোনো ছোট মান হইতে পারে, মনে করলাম 0.05 এরকম আসছে। তো সেটা কি? সেটা এস মিনিমাম রিইনফোর্সমেন্টের চেয়ে ছোট না? ছোট যদি হয় তাহলে আমি তো ওইটা ইউজ করতে পারবো না। আমাকে মিনিমাম ইউজ করতে হবে হচ্ছে এস মিনিমাম। ঠিক আছে? জি স্যার, এখন তো এই এস মিনিমাম হচ্ছে আমার 0.013 ইঞ্চি স্কয়ার পার ফিট। এটা আমি আগে বের করে রাখছি। তো এই কারণে আমি এস মিনিমামটা আমি প্রোভাইড করবো আর। তাহলে আমি কি বুঝাইতে পারছি যে এখানে আসলে রিইনফোর্সমেন্টের দরকার ছিল না থিওরিটিক্যালি, কিন্তু দেখা গেছে তারপরেও আমার রিইনফোর্সমেন্ট প্রোভাইড করতে হচ্ছে এই জায়গাটা, কারণ এই জায়গাটা মোমেন্ট 0 ছিল। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, তাহলে এখানে এই বিভিন্ন সেকশন নিছে তারা। এখানে একটা সেকশন নিছে, মিড পয়েন্ট একটা সেকশন নিছে, সাপোর্টে একটা সেকশন নিছে, আবার মিড পয়েন্ট একটা সেকশন নিছে, আবার সাপোর্টে মানে হচ্ছে ক্যান্টিলিভার সহ এটাতে একটা সেকশন নিছে। সেকশন নিয়ে তারা রিইনফোর্সমেন্ট বের করছে। তো এটা অ্যাকুরেটলি করছে। এত অ্যাকুরেটলি সাধারণত আমরা আসলে ম্যাক্সিমাম রিইনফোর্সমেন্টটাকে কনসিডার করি আর কি। কারণ ডিজাইন যখন আমি করব তখন কিন্তু খালি শুধুমাত্র একটা সেকশন থাকবে না, অনেকগুলা সেকশন থাকবে, অনেকগুলা স্ল্যাব প্যানেল থাকবে, তাই না? তো এইভাবে যদি আমি প্রত্যেকটা স্ল্যাব প্যানেলকে আলাদা আলাদা প্রত্যেকটা অংশে ডিজাইন করতে চাই তাহলে কিন্তু ইটস টু ডিফিকাল্ট। ম্যানুয়াল ক্যালকুলেশন করতে আপনার বছর লেগে যাবে। তো সেই ক্ষেত্রে হচ্ছে যে আমরা সাধারণত যেটা করি যে ম্যাক্সিমাম যেটা আছে নেগেটিভ রিইনফোর্সমেন্ট যতগুলো আছে এগুলোর মধ্যে ম্যাক্সিমামটা আমরা কনসিডার করি। তো ম্যাক্সিমামের মধ্যে আবার ক্যান্টিলিভারে কিন্তু মোমেন্ট বেশি আসে, এইটাকে যদি ধরি তাহলে ওভার রিইনফোর্সমেন্ট হয়ে যাবে। সবগুলাতে যদি 0.25 দিয়ে দেই তাহলে ওভার রিইনফোর্সমেন্ট হয়ে যাচ্ছে, এইগুলাতে বেশি হয়ে যাচ্ছে। তো এই কারণে ক্যান্টিলিভারে সবসময় মোমেন্ট বেশি আসে। তো ক্যান্টিলিভারের জন্য আমরা আলাদাভাবে চিন্তা করব, আর এই দুইটার মধ্যে যেটা ম্যাক্সিমাম সেটা সেটা নিয়ে ডিজাইন করলেই হবে।
ওইটাকে নিয়ে আর ডিজাইন করার দরকার নেই। মনে করবো যে এখানে 0.13 না, এখানে 0.16, একটু রড বেশি লাগলো কিন্তু আমাদের হিসাবে সুবিধা হবে। আমি কি বুঝাইতে পারছি? জি স্যার। ওকে, তো এখানে তো মাত্র 2টা প্যানেল আছে, এখানে আরো প্যানেল থাকতে পারতো, আরো প্যানেল, আরো অসংখ্য প্যানেল, তখন কত সেকশনে আপনি রিইনফোর্সমেন্ট বাইর করবেন, তাই না? অনেক সময় লাগবে না এত সেকশনের রিইনফোর্সমেন্ট বাইর করা, ইটস টু ডিফিকাল্ট। এই কারণে আমি বলছিলাম যে ইন্টেরিয়রের মধ্যে নেগেটিভ একটা আর পজিটিভ একটা, দুইটা রড দেখা, আর এক্সটেরিয়রের মধ্যে নেগেটিভ একটা, পজিটিভ একটা, এই দুইটা দেখলি, চারটা মানে রিইনফোর্সমেন্ট দেখলেই হবে, অন্য কিছু দেখার দরকার নেই। তো এই যে রিইনফোর্সমেন্ট, এখন আমার তো পাইলাম পার ফিটে কতটুকু লাগে। তো পার ফিটে কতটুকু লাগে এটা এইভাবে আমরা রিইনফোর্সমেন্টকে প্রোভাইড করতে পারি না। আমাকে বলে দিতে হবে যে ওই রিইনফোর্সমেন্টের ডায়া কত, কত এমএম এর রড ইউজ করতে হবে, এটা বলে দিতে হবে, এবং এই রডটা কত স্পেসিং পরে পরে বসাইতে হবে। মনে করেন 10 mm এট দ্য রেট অফ 5 ইঞ্চি সেন্টার টু সেন্টার, ঠিক আছে? এরকম বলে দিতে হবে। মানে তখন মেস্তরি এটা দেখে বুঝতে পারবে যে 10 mm রড আমি এখানে বসাবো, এবং কয়টা কত স্পেসিং এ বসাবো, এটা একটার পরে আরেকটা রড আমরা 5 ইঞ্চি পরে পরে একটার পর আরেকটা রড আমরা কি করব, এইভাবে বসাবো। তো এই যে এই জিনিসটা আমাদেরকে আসতে হবে কোথা থেকে, এই রড থেকে, এই জায়গা থেকে আমাকে এইখানে যাইতে হবে। তো এটাকে বলা হচ্ছে স্পেসিং বের করা, স্ল্যাবের কি বের করা, স্পেসিং বের করা। আচ্ছা, এখন স্পেসিং এর আবার একটা ম্যাক্সিমাম এবং একটা মিনিমাম লিমিট আছে, যে আপনি ইচ্ছা মতো স্পেসিং দিতে পারবেন না। কারণ আপনার স্পেসিং অরিজিনালি ক্যালকুলেট করে দেখলে আপনার স্পেসিং আসলো 15 ইঞ্চি পরে পরে, ঠিক আছে? একটা রড থেকে আরেকটা রডের ডিস্টেন্স 15 ইঞ্চি পরে পরে, আপনি কি 15 ইঞ্চি পরে পরে দিতে পারবেন কিনা, এটারও একটা লিমিট আছে। আবার আপনার রড রড দেখা গেছে যে মিনিমাম এবং ম্যাক্সিমাম স্পেসিং আপনার একটা লিমিট করে দেওয়া আছে, যে আপনি কত স্পেসিং দিতে পারবেন, এটা ইচ্ছা মতো দেওয়া যাবে না, যে মান আসলো সেই মানেই প্রোভাইড করা যাবে না, এটা একটা লিমিটের মধ্যে থাকতে হবে। ওই যে এস এস ইচ্ছা মতো আসলেই দেওয়া যাবে না, এটাকে আবার কম্পেয়ার করতে হবে এস মিনিমামের সাথে। তো এই কম স্পেসিং এর ক্ষেত্রে সেম ঘটনা, স্পেসিং এর একটা মিনিমাম লিমিট এবং ম্যাক্সিমাম লিমিট তারা ঠিক করে দিছে, যে এতটুকু আপনাকে মিনিমাম দিতেই হবে আর এতটুকু আপনি ম্যাক্সিমাম দিতে পারবেন। আমি কি বুঝাইতে পারছি? তো মিনিমাম লিমিট যেটা, এটা তার সূত্র হচ্ছে 1.5t, মানে থিকনেসের 1.5 গুণ, মানে 8.25 ইঞ্চি। মিনিমাম আপনার একটা রড থেকে আরেকটা রডের স্পেসিং আপনার 8.25 ইঞ্চি হইতে হবে। মিনিমাম, এর চেয়ে ছোট হইতে পারে কিন্তু এর চেয়ে বড় হইতে পারবে না, ঠিক আছে? আচ্ছা, আর ম্যাক্সিমাম স্পেসিং যেটা, ম্যাক্সিমাম স্পেসিং বলতে বোঝায় যে এটা হচ্ছে দুইটা রডের মধ্যবর্তী দূরত্ব। আমরা সাধারণত একটা স্ট্রেট রড প্রোভাইড করি, তারপরে একটা ক্র্যাঙ্ক রড প্রোভাইড করি, তারপর আরেকটা স্ট্রেট রড প্রোভাইড করি। ক্র্যাঙ্ক রডটা কেন প্রোভাইড করি একটু পরে বলতেছি। একটা স্ট্রেট রড প্রোভাইড করি, তারপরে হচ্ছে একটা ক্র্যাঙ্ক রড প্রোভাইড করি, তারপরে একটা স্ট্রেট রড প্রোভাইড করি। ওকে, তাহলে একটা স্টেট থেকে পরবর্তী ক্র্যাঙ্কের যদি হয় 5 ইঞ্চি, তাহলে একটা স্টেট থেকে একটা স্টেটের দূরত্ব কত হবে? এটার ইঞ্চি হইলো, এটারও একটা ম্যাক্সিমাম লিমিট তারা বলে দিছে, এটা কত হইতে পারবে, ঠিক আছে? যে 10 ইঞ্চি কি হইতে পারবে নাকি 20 ইঞ্চি আপনি দিয়ে দিলেন, 20 ইঞ্চি পরে পরে দিয়ে দিলেন, হ্যাঁ, এটা এটা কতটুক ম্যাক্সিমাম হইতে হবে এটা দিয়ে দিচ্ছে। আবার এটা হচ্ছে ম্যাক্সিমাম স্পেসিং, এটা 3T অথবা 18, এই দুইটার মধ্যে যে কোনো একটা। তো 3T হচ্ছে
থিকনেসের 3 গুণ, আর এটা হচ্ছে 16.5 অথবা 18, যেটা মিনিমাম। তো 16.5, তাহলে দুইটা স্পেসিং ম্যাক্সিমাম হইতে পারবে হচ্ছে 16.5। এর চেয়ে কম হইতে পারবে, কিন্তু এর চেয়ে বেশি হইতে পারবে না। তো এখানে এই স্পেসিং এর একটা লিমিট ঠিক করলাম, যে মিনিমাম স্পেসিং হইবে হচ্ছে 8.5 ইঞ্চি, 8.25 ইঞ্চি, আর ম্যাক্সিমাম স্পেসিং হবে 16.5 ইঞ্চি। আচ্ছা, এখন আমি অরিজিনাল স্পেসিং বের করি। তো প্রথমে যদি আমি পজিটিভ রিইনফোর্সমেন্টের ক্ষেত্রে আমরা সবসময় স্পেসিং বার করব। প্রথমে বার করব যে কোনো রড থাকুক না কেন, প্রথমে আমরা পজিটিভ রডের ক্ষেত্রে, পজিটিভ রিইনফোর্সমেন্টের ক্ষেত্রে স্পেসিং বার করব। এখন আমি একটু যদি বলি যে পজিটিভ রিইনফোর্সমেন্ট, পজিটিভ মোমেন্ট বা পজিটিভ রিইনফোর্সমেন্ট মানে কি? টেনশন নিচের দিকে, তাহলে রডটা প্রোভাইড করতে হবে কোথায়? নিচে, তাই না? এবং নিচে কতটুকু জায়গায় প্রোভাইড করতে হবে? শুধুমাত্র যতটুকু জায়গায় পজিটিভ মোমেন্ট আছে, মনে করলাম এতটুকু জায়গায় আমার নিচে রডটা দরকার। বুঝা গেছে? এতটুকু জায়গায় শুধুমাত্র নিচে রডটা দরকার। আবার এখানেও সেম ঘটনা, শুধুমাত্র এতটুকু জায়গায় আমার নিচে রডটা দরকার। আর এখানে দরকার হচ্ছে আমার উপরে রড, যেহেতু এখানে নেগেটিভ মোমেন্ট মানে টেনশন উপরে, এখানেও দরকার আমার উপরে রড, যেহেতু নেগেটিভ মোমেন্ট, সাপোর্টে নেগেটিভ মোমেন্ট চিন্তা করতেছি, এখানেও দরকার আমার উপরে। আমি কি বুঝাইতে পারছি? পজিটিভ জন্য রড দরকার আমার নিচে, এবং সেটার একটা জোনিং আছে। নেগেটিভ জন্য রড দরকার আমার উপরে, আবার পজিটিভ জন্য রড দরকার নিচে, আবার নেগেটিভ জন্য রড দরকার হচ্ছে উপরে। এখন পজিটিভ যে রিইনফোর্সমেন্ট আছে, এই রিইনফোর্সমেন্ট দিয়ে আমি স্পেসিং বার করলাম, যে এটা 1 ফিটে হচ্ছে এত ইঞ্চি স্কোয়ার। তাহলে এত ইঞ্চি স্কোয়ার প্রোভাইড করা হয় হচ্ছে 1 ফিটে, কারণ আমাকে বাইর করতে হবে স্পেসিং। তো স্পেসিংটাকে আমি ডান দিকে রাখতে হবে, আর ইঞ্চি স্কোয়ারটাকে আমি বাম দিকে রাখবো। 0.18 ইঞ্চি স্কোয়ার রিইনফোর্সমেন্ট রিকোয়ার্ড ইন 12 ইঞ্চি। তাহলে 1 ইঞ্চি স্কোয়ার রিইনফোর্সমেন্ট কত ইঞ্চিতে দরকার? আর আমি যে বারটা ইউজ করব সে বারের এরিয়া, আমি যে 10 mm বার ইউজ করব, সাধারণত ছাদে হচ্ছে 10 mm বার ইউজ করা হয় মিনিমাম। ওকে, তাহলে 10 mm বার ইউজ করলে, বা 3 সুতা বার যেটা বলে, 10 mm কে আবার 3 সুতা বারও বলে। তো 3 সুতা বার যদি বলে এবং 10 mm যদি বলে, 3 সুতা বারের এরিয়া হচ্ছে 0.11 ইঞ্চি স্কোয়ার। তাহলে আমরা যদি 0.11 ইঞ্চি স্কোয়ার, আমরা যদি 0.11 ইঞ্চি স্কোয়ার প্রোভাইড করি, তাহলে সেই ক্ষেত্রে স্পেসিংটা কত হবে? আমি কি বুঝাইতে পারছি? ঐকিক নিয়ম, যে এত ইঞ্চি স্কোয়ার দরকার হচ্ছে 1 ফিটে, 1 ইঞ্চি স্কোয়ার কততে দরকার? আর আমি তো যে বারটা প্রোভাইড করব বা 10 mm প্রোভাইড করব, ওইটার এরিয়া 0.11 ইঞ্চি স্কোয়ার দরকার কত কত ইঞ্চি। তো এখান থেকে স্পেসিংটা চলে আসবে। আর স্পেসিং সবসময় লোয়ার রাউন্ডিং করতে হয়। স্পেসিং হচ্ছে যখন দরকার হচ্ছে 7.33 ইঞ্চি, তখন 7.5 ইঞ্চি স্পেসিং দিলে হবে না, স্পেসিং সবসময় কমাইতে হয়। তো সেই ক্ষেত্রে স্পেসিং সবসময় লোয়ার রাউন্ডিং করতে হয়। 7.33 আসছে, আমি 7 দিব। মানে একটা রড থেকে আরেকটা রডের দূরত্ব কত ইঞ্চি? 7 ইঞ্চি। আমি কি বুঝাইতে পারছি? জি স্যার। আচ্ছা, তো এটা আবার ওই যে মিনিমামের চেয়ে বেশি আছে কিনা এটা দেখতে হবে। মানে মিনিমাম হচ্ছে কম আছে কিনা সেটা দেখতে হবে। তো এটা হচ্ছে এস মিনিমাম হচ্ছে 8.25 ইঞ্চি, মানে মিনিমাম আপনাকে স্পেসিং দিতে হবে 8.25 ইঞ্চি মিনিমাম। ঠিক আছে?
তাহলে আমাদেরটা মিনিমাম হচ্ছে কম আছে, তাহলে আমাদেরটা ওকে আছে 7 ইঞ্চি। এটা এস মিনিমাম হচ্ছে কম, তাহলে এটা ওকে আছে। আর স্পেসিং এর ক্ষেত্রে কিন্তু মিনিমামটা কনসিডার করবে, দুইটার মধ্যে যেটা ছোট সেটা কনসিডার হবে। রিইনফোর্সমেন্টের ক্ষেত্রে কনসিডার হয়েছিল দুইটার মধ্যে যেটা বড়, কিন্তু স্পেসিং এর ক্ষেত্রে আমি আগেও বলছি যে দুইটার মধ্যে যেটা ছোট সেটা কনসিডার হবে। তাহলে 7 ইঞ্চি পরে পরে বসবে। আমি কি বুঝাইতে পারছি? এখন 7 ইঞ্চি পরে পরে সে কোথায় বসবে? সে হচ্ছে পজিটিভ জোনে বসবে। তো পজিটিভ জোন আমি যদি চিন্তা করি যে এরকম ঘটনা, পজিটিভ জোন শুধুমাত্র এতটুকু জায়গা, তাহলে তো রড এতটুকু জায়গা দিলেই হয়। তো তারা বলছেন না, এইভাবে রডকে কাটা যায় না। স্ল্যাবের ক্ষেত্রে রডটাকে কন্টিনিউটি করতে হয়, কন্টিনিউটি করলে তার স্ট্রেংথ বৃদ্ধি পায়। তো তারা একটা বুদ্ধি করছে, যে আরেকটা বুদ্ধি করা যায় কিভাবে, যে আমি এখানে রড দরকার উপরে আর এখানে রড দরকার নিচে। তো আমি কি করলাম, এই যে 7 ইঞ্চি পরে পরে দেওয়ার কথা ছিল রডটাকে, আমি একটা রড দিলাম হচ্ছে বটমে স্ট্রেইট, পরবর্তী 7 ইঞ্চি পরে আমি এই রডটাকেই ক্র্যাঙ্ক করে নেগেটিভ জোনে তুলে দিলাম। আমি কি বুঝতে পারছি? তাহলে কি হইলো, এই রডটাই কি করলো, কিছু নেগেটিভ মোমেন্টকে ব্যালেন্স করে ফেললো না অলরেডি? যেহেতু এইটাকে ক্র্যাঙ্ক করে, ক্র্যাঙ্ক মানে সেম রডটাকে বাঁকা করে জাস্ট উপরে তুলে দেওয়া, তাহলে এইটা কি করলো, কিছু নেগেটিভ মোমেন্টকে ব্যালেন্স করে ফেললো না? জি স্যার। তাহলে একটা স্ট্রেট একটা ক্র্যাঙ্ক দিল, আবার স্ট্রেট দিল, আবার ক্র্যাঙ্ক দিল, এইভাবে করে স্যার নেটের প্রবলেম করতেছে। হ্যালো, জি স্যার। জি স্যার। আচ্ছা, আমার একটা ফোন আসছিল আর কি। তো আমরা যেখানে ছিলাম আর কি, তো আমাদের স্ট্রেট রডের সাথে আমি কি করলাম, বুদ্ধি করে পরবর্তীতে শুধুমাত্র যেখানে পজিটিভ জোনে সেখানে আমি নিচে দিলাম, আর যেখানে নেগেটিভ জোন এটাকে ক্র্যাঙ্ক করে আমি নেগেটিভ জোনের উপরের দিকে তুলে দিলাম। তাহলে একটা রডই আমার দুইটা কাজ করতেছে, একটা পজিটিভ মোমেন্টকে ব্যালেন্স করতেছে, আবার নেগেটিভ মোমেন্টকেও ব্যালেন্স করতেছে। ঠিক আছে, আবার আরেকটা স্ট্রেট দিব, আবার আরেকটা ক্র্যাঙ্ক দিব। এখন কেউ বলতে পারে স্যার, আমরা তো সবগুলা ক্র্যাঙ্ক দিলেই হয়, তাহলে তো আরো বেশি নেগেটিভ মোমেন্ট ব্যালেন্স হয়ে যাবে, হইতে পারে না? জি স্যার, তাহলে তো এক্সট্রা ড্রপও লাগতো না। হ্যাঁ, সবগুলা ক্র্যাঙ্ক দিলেই হয়, কারণ যেহেতু আমার ওই জায়গায় হচ্ছে নিচে রড লাগতেছে না, তাহলে ওই জায়গায় শুধু শুধু আমরা স্ট্রেট কেন টানতেছি? ওইটা হচ্ছে ওই যে ম্যাক্সিমাম। ঠিক আছে, একটা রডের থেকে আরেকটা রডের স্পেসিং ম্যাক্সিমাম কত হইতে পারবে সেটা, কারণ টেম্পারেচার সিঙ্কেজের জন্য, টেম্পারেচার সিঙ্কেজের জন্য আমি একবারে নিচে রডই দিলাম না, সবগুলা খালি উপরে দিয়ে বসে থাকলাম, মানে সবগুলা ক্র্যাঙ্ক দিয়ে গেলাম, আর পজিটিভ জোনে দিলাম, কিন্তু এখানে পজিটিভ জন্য কোনো রডই দিলাম না, তাহলে এই জায়গাটা টোটালটা খালি হয়ে গেল।
টোটালটা খালি থাকার কারণে টেম্পারেচার সিঙ্কেজের কারণে এটা কিন্তু সিঙ্ক কন্ট্রাক্ট করবে। কন্ট্রাক্ট করলে কিন্তু এটা এখানে কিন্তু কোনো রড পাবেই না, মানে নিচের দিকে তো আসলে কোনো রড থাকবেই না, তখন টেম্পারেচার সিঙ্কেজের কারণে এটা ফেল হয়ে যাবে। আমি কি বুঝাইতে পারছি? জি স্যার। এই কারণে আমাকে ওই একটা স্টেট দিতে হবে, একটা ক্র্যাঙ্ক দিতে হবে। তাহলে একটা স্টেট দিতে হবে আর একটা ক্র্যাঙ্ক দিতে হবে, এইভাবে করে রডটাকে প্রোভাইড করতে হবে। তাহলে আমি বাইর করলাম প্রথমে হচ্ছে পজিটিভ রিইনফোর্সমেন্ট, এবং পজিটিভ রিইনফোর্সমেন্টের জন্য আমি স্পেসিং বাইর করছি। আমি কি বুঝাইতে পারছি? তাহলে এটা আমরা দেখতেছিলাম যে 7 ইঞ্চি পরে পরে, মানে একটা স্টেট থেকে একটা ক্র্যাঙ্কের দূরত্ব হচ্ছে 7 ইঞ্চি, আবার একটা স্টেট থেকে একটা ক্র্যাঙ্ক থেকে পরবর্তী স্টেটের দূরত্ব হচ্ছে 7 ইঞ্চি। এভাবে পরে পরে আমরা রড গুলাকে লে করবো বা বিছাই দিব। এখন আসে হচ্ছে নেগেটিভ রিইনফোর্সমেন্ট। অলরেডি কিন্তু আমরা ক্র্যাঙ্ক করে কিছু নেগেটিভ মোমেন্টকে ব্যালেন্স করে ফেলছি। অলরেডি ক্র্যাঙ্ক প্রোভাইডের মাধ্যমে আমরা কিছু নেগেটিভ মোমেন্টকে ব্যালেন্স করে ফেলছি, তাই না? আচ্ছা, তো এখন নেগেটিভের জন্য আমরা রিইনফোর্সমেন্ট আগে বের করে রাখছি। নেগেটিভটা কই? যেমন ধরে হচ্ছে এইটা হচ্ছে নেগেটিভ সেকশন 1। তো এটা ড্রয়িংটা এরকম ছিল। হ্যাঁ, তাহলে এই জায়গার জন্য আমরা রডটা বাইর করছি। এখন হচ্ছে এই জায়গা যদি নেগেটিভ মিনিমাম রিইনফোর্সমেন্ট, এটা ছিল হচ্ছে 0.13 ইঞ্চি স্কোয়ার পার ফিট। তো অলরেডি আমরা কতটুকু নেগেটিভে প্রোভাইড করে ফেলছি, এটা হচ্ছে নেগেটিভ রিইনফোর্সমেন্ট মাইনাস। এটার মধ্যে কিছু অংশ কিন্তু অলরেডি ক্র্যাঙ্ক করার মাধ্যমে ব্যালেন্স হয়ে গেছে। তো কতটুকু ব্যালেন্স হয়ে গেছে এটা যদি আমরা বার করি, তো ঐকিক নিয়ম, ঐকিক নিয়ম হচ্ছে যে দুইটা দুইটা ইয়ের মধ্যকার মধ্যবর্তী দূরত্ব কত? একটা স্ট্রেট, এরপর একটা ক্র্যাঙ্ক, এরপর আরেকটা স্ট্রেট। তাহলে দুইটা স্ট্রেটের মাঝখানে একটা ক্র্যাঙ্ক বসছে, মানে দুইটা স্ট্রেটের মাঝখানে একটা নেগেটিভ রিইনফোর্সমেন্ট বসছে। তাহলে দুইটা স্ট্রেটের মধ্যবর্তী দূরত্ব কত? 14 ইঞ্চি, তাই না? দুইটা স্টেটের মধ্যবর্তী দূরত্ব কত? 14 ইঞ্চি, কারণ একটা স্টেট থেকে একটা ক্র্যাঙ্কের দূরত্ব হচ্ছে 7 ইঞ্চি। তাহলে 14 ইঞ্চিতে আমরা একটা রড দিচ্ছি হচ্ছে নেগেটিভ, এরকমই চিন্তা করতে হবে। তাহলে 14 ইঞ্চিতে আমরা একটা রড দিচ্ছি হচ্ছে নেগেটিভ। তাহলে একটা রড কত? এটা 10 mm বার, 10 mm বারের এরিয়া কত? 0.11 ইঞ্চি স্কোয়ার। তাহলে 1 ইঞ্চিতে আমি কত দিছি? 0.11/14, আর 12 ইঞ্চি বা 1 ফিট, কারণ হচ্ছে যে এখানে ইঞ্চি স্কোয়ার পার ফিটে আছে। তাহলে এখান থেকে যদি আমি বিয়োগ করে বের করতে হয় যে কতটুকু আমি অলরেডি দিয়ে দিছি, আমাকে কিন্তু ওইটাও নিয়ে আসতে হবে ইঞ্চি স্কোয়ার পার ফিটে। তো এই কারণে ইঞ্চি স্কোয়ার পার ফিটে নিয়ে আসার জন্য এই 12 ইঞ্চির জন্য কতটুকু লাগে, কতটুকু অলরেডি দিয়ে দিছি, এইটা আমরা বাইর করব। তাহলে এটা হবে ইঞ্চি স্কোয়ার পার ফিট, যেটা অলরেডি আমরা দিয়ে দিছি। তাহলে বাদ বাকিটুকু আমাকে এক্সট্রা টপ হিসেবে দিতে হবে। তো এইভাবে করে এই যে এখানে দেওয়া আছে যে এখানে ক্যালকুলেশনটা কিভাবে দেখানো আছে কে জানে। স্যার হ্যাঁ, স্যার আমরা কি
এখানে 7 ইঞ্চি স্পেসিং দিতে পারবো, মিনিমাম স্পেসিং 8.25 না? স্পেসিং এর ক্ষেত্রে আমরা বলছিলাম যে লোয়ার রাউন্ডিং করতে হয়, মিনিমাম স্পেসিং হচ্ছে 8.25, মানে 8.25 আমাকে মিনিমাম তো এতটুকু দিতেই হবে তাই না? এরকম কিছু না? এতটুকুর চেয়ে মানে বেশি দেওয়া যাবে না, এতটুকুর চেয়ে আমার কম দিতে হবে। স্পেসিং এর ক্ষেত্রে কিন্তু জিনিসটা উল্টা, মানে আমরা রিইনফোর্সমেন্টের ক্ষেত্রে আমরা চিন্তা করি যে এস একটা যদি আসে 2 ইঞ্চি স্কয়ার, ঠিক আছে, মনে করলে এস আসতো 2.1 ইঞ্চি স্কয়ার এরকম, তাহলে রিইনফোর্সমেন্ট আমরা সবসময় বাড়ায় ধরি। আমরা কি করি, এটাকে 2.5 ইঞ্চি স্কয়ার ধরি, কারণ তার লাগতেছে 2.1 ইঞ্চি স্কয়ার। আমি যদি 2 দিয়ে দিই তাহলে তো হবে না, কারণ তার দরকার 2.1, আমি তাকে 2 ইঞ্চি স্কয়ার দিয়ে দিলাম, এটা হবে না, 2.5 ইঞ্চি স্কয়ার দিতে হবে। এখন স্পেসিং এর ক্ষেত্রে ঘটনাটা কি, স্পেসিং এর ক্ষেত্রে আমরা যখন স্পেসিংটা বের করি, স্পেসিং সবসময় লোয়ার রাউন্ডিং করতে হয়, ঠিক আছে, মানে এই দুইটার মধ্যবর্তী দূরত্ব আমার দরকার হচ্ছে 7.33, 7.33। মনে করেন যে এই দুইটা রডের মধ্যবর্তী দূরত্ব দরকার হচ্ছে 7.33। এখন আপনি বললেন যে না আমি 7.5 দিয়ে দিই, তাহলে 7.5 দিলে কি হবে, এই দুইটার মধ্যবর্তী দূরত্ব বেড়ে গেল না? 7.5 ইঞ্চি দিলে কি দুইটা রডের মধ্যবর্তী গ্যাপ বেড়ে গেল না? জি স্যার। রডের গ্যাপ তো আমরা বাড়া চাই না, আমরা রডের গ্যাপ কম চাই। তো এই ক্ষেত্রে স্পেসিং এর ক্ষেত্রে লোয়ার রাউন্ডিং করতে হয়। 7.33 হইলে আমি 7.5 দিতে পারবো না, এটাকে আমাকে 7 দিতে হবে, আমি কমায় নিয়ে আসতে হবে। গ্যাপ যত কম হবে রডের পরিমাণ তত বেশি হবে। গ্যাপ কম মানে কি, রডের পরিমাণ বেশি দিচ্ছি আমি, রডের পরিমাণ তো আমি বেশি দিতে চাই। আমি কি বুঝাইতে পারছি? জি স্যার। স্যার এখানে যে লাইনে এই পরের লাইনে লিখছে এস ইজ মিনিমাম দেন এস মিনিমাম, ওখানে আমার নট ওকে দেওয়া। কোনটা? কোনটা দেওয়া? স্যার স্পেসিং এ। না না, এটা তো আমি বলছিলাম যে এই যে ম্যাক্সিমামটা গেল কোথায়, এটা তো বললাম যে মিনিমাম স্পেসিং যেটা আছে, মিনিমাম স্পেসিং আমি বলতেছি যে এই রড থেকে এখানে ক্র্যাঙ্ক বার, আবার একটা স্ট্রেট বার, আমরা এই স্ট্রেট বার থেকে একটা ক্র্যাঙ্ক বারের দূরত্ব কত, সেটা হচ্ছে 7 ইঞ্চি। এটাকে এই দুইটা স্পেসিংটাকে আমরা বলতেছি হচ্ছে মিনিমাম স্পেসিং। তো এই মিনিমাম স্পেসিং আবার 8.5 ইঞ্চি হইতে হবে, ঠিক আছে, 8.5 ইঞ্চির চেয়ে ছোট হইতে পারবে কিন্তু 8.5 ইঞ্চির চেয়ে বড় হইতে পারবে না। আমি কি বুঝাইতে পারছি? জি স্যার। আচ্ছা, এখন আরেকটা স্পেসিং আছে হচ্ছে, এটা তো ক্র্যাঙ্ক মানে উপরে চলে গেছে, ক্র্যাঙ্ক মানে কি উপর দিকে চলে গেছে না, তাহলে নিচের দিকে ক্র্যাঙ্ক মানে এটা উপরের দিকে চলে গেছে, তাহলে এই নিচের যে একটা স্ট্রেট থেকে আরেকটা স্ট্রেটের মধ্যবর্তী যে দূরত্ব, এটা কত দিছে আমরা, 14 ইঞ্চি, ঠিক আছে, কত দিছি, 14 ইঞ্চি। এই দূরত্বটা আবার একটা লিমিট করে দিছি, যে এই দূরত্বের লিমিট হচ্ছে 16.5 ইঞ্চি, মানে 16.5 ইঞ্চির চেয়ে বড় হইতে পারবে না। বুঝা গেছে? জি স্যার। এই যে একটা স্ট্রেট বার থেকে আরেকটা স্ট্রেট বারের দূরত্ব, এটাও এই দূরত্বটার জন্য হচ্ছে এস ম্যাক্স, আর একটা স্ট্রেট থেকে একটা ক্র্যাঙ্কের দূরত্ব এটার জন্য হচ্ছে এস মিনিমাম। আমি কি বুঝাইতে পারছি? জি স্যার, এখন বুঝছি। তাহলে স্যার এখানে যে এস লেস দেন এস মিনিমাম নট ওকে লেখা কেন স্যার? কোনটা? যে 3 নাম্বার যে রডটা প্রোভাইড করছেন ওইখানে লেখা, এই যে এখানে স্যার, এটার উপরেরটা স্যার, মানে এটা? এটা তো 4 নাম্বার রড দিয়ে করছেন। জি স্যার। না এটা খেয়াল করলে হবে না আর কি, এটা হয়তো বা তারা কোনো কারণে লেখছে, মানে এই জিনিসটা একটু ভুল হয়েছে, এটা খেয়াল করলে হবে না, আমি যেটা বলছি সেটা খেয়াল করতে হবে। বুঝা গেছে? জি স্যার। এটা আর কনসিডার করবেন না আপনি, আমি যেটা বলছি সেটাই কনসিডার করবেন আর কি। ঠিক আছে? আচ্ছা,
এখানে ওই নেগেটিভ রিইনফোর্সমেন্টের যে ক্যালকুলেশনটা আছে এটাও একটু ক্লামজি করে দেখানো আর কি। তো এই ক্লামজি করে না দেখে আমি যেভাবে দেখাইছি সেভাবে চিন্তা করতে হবে। আমি কিভাবে দেখাইছি যে অলরেডি আমরা একটা স্টেট থেকে আরেকটা ক্র্যাঙ্ক, এরপরে আবার স্টেট, আবার ক্র্যাঙ্ক, এভাবে করে প্রোভাইড করছি। তো অলরেডি আমরা স্টেট দিয়ে কিছু নেগেটিভ মোমেন্টকে ব্যালেন্স করে ফেলছি। আমি মনে করতেছি আমার নেগেটিভ মোমেন্ট আছে হচ্ছে 0.13 ইঞ্চি স্কোয়ার পার ফিট। এখন আমি কতটুকু নেগেটিভ মোমেন্টকে ব্যালেন্স করছি এটা ডিপেন্ড করতেছে দুইটা স্টেটের মাঝখানে একটা ক্র্যাঙ্ক দিছি। দুইটা স্টেটের মাঝখানে একটা ক্র্যাঙ্ক দিছি। দুইটা স্টেটের মধ্যে দূরত্ব কত? 14 ইঞ্চি। 14 ইঞ্চিতে আমি দিছি একটা ক্র্যাঙ্ক। একটা ক্র্যাঙ্কের এরিয়া কত? 0.11 ইঞ্চি স্কোয়ার। কিন্তু আমি কতটুকু ব্যালেন্স করছি? 14 ইঞ্চিতে 0.11 ইঞ্চি স্কোয়ার ব্যালেন্স করছি। কিন্তু এইটা থেকে এই যে নেগেটিভ রিইনফোর্সমেন্ট আছে এটা থেকে কতটুকু, এটা তো আবার দরকার, এটা থেকে কতটুকু আমি অলরেডি প্রোভাইড করে দিছি এইটা বিয়োগ করতে হইলে অলরেডি প্রোভাইডেড এটা যদি আমি বিয়োগ করতে হয় তাহলে সেম ইউনিট লাগবে। প্রোভাইডেড এটা যদি আমি বিয়োগ করতে হয়, অলরেডি প্রোভাইডেড এটা যদি আমার বিয়োগ করতে হয় তাহলে আমার সেম ইউনিট লাগবে। তো সেম ইউনিট মানে হচ্ছে ইঞ্চি স্কোয়ার পার ফিট, আর এখানে আছে ইঞ্চি স্কোয়ার পার 14 ইঞ্চি, মানে 14 ইঞ্চির জন্য দরকার হচ্ছে 0.11 ইঞ্চি স্কোয়ার। তাহলে 1 ইঞ্চির জন্য কত দরকার? 0.11/14। আর 12 ইঞ্চির জন্য কত দরকার, মানে 1 ফিটের জন্য? 0.11/14 ইন্টু 12। তো এটাকে যদি আমি লিখি 0.11 ইন্টু 12 ডিভাইডেড বাই 14, 0.094। তাহলে অলরেডি আমি এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে 0.094 ইঞ্চি স্কোয়ার। আমি কি বুঝাইতে পারছি? তাহলে 0.131 থেকে আমার 0.094 আমাকে বিয়োগ দিতে হবে। তাহলে আমার রিইনফোর্সমেন্ট অ্যাকচুয়ালি দরকার হচ্ছে 0.03 ইঞ্চি স্কোয়ার পার ফিট, মানে এটা আমার এক্সট্রা টপ হিসেবে দরকার। এক্সট্রা টপ বলতে বোঝায় হচ্ছে দুইটা ক্র্যাঙ্কের মাঝখানে আমাকে এক্সট্রা একটা রড প্রোভাইড করতে হবে টপে, কারণ এই দুইটা ক্র্যাঙ্ক দিয়ে কিন্তু আমার ইয়েটা ব্যালেন্স হচ্ছে না, নেগেটিভ রিইনফোর্সমেন্টটা ব্যালেন্স হচ্ছে না। তাহলে কি করতে হবে? এই দুইটা ক্র্যাঙ্কের মাঝখানে আবার একটা এক্সট্রা টপ আমাকে টপে এক্সট্রা করে প্রোভাইড করতে হবে। রডের একটা কাটা টুকরা এটা টপে দিয়ে দিতে হবে। আমি কি বুঝাইতে পারছি? হ্যালো হ্যালো আমি কি বুঝাইতে পারছি? তো এই যে এরকম ভাবে এক্সট্রা রিইনফোর্সমেন্ট টু বি প্রোভাইডেড ওইটা করে আমরা বাইর করব যে আমার রিকোয়ার্ড থেকে আমার যতটুকু প্রোভাইডেড সেটা বাদ দিলে আমার এক্সট্রা রিইনফোর্সমেন্ট লাগবে। ওইটাকে আমরা কি করব, নাম্বার 3 বারের এরিয়া দিয়ে আমি যদি নাম্বার 3 বার প্রোভাইড করতে চাই, নাম্বার 3 বারের এরিয়া 0.11 এটা দিয়ে ভাগ করে দেখবো আমার আসলে কয়টা লাগে। যেমন দেখা যাচ্ছে এটা লেস দেন 1 লাগে, তো লেস দেন 1 হলে আমরা মিনিমাম একটা এক্সট্রা টপ প্রোভাইড করব। তো এইভাবে করে আমরা এরকম একটা সেকশন রাখতে পারি, ঠিক আছে? তো এখানে হচ্ছে এইভাবে ক্র্যাঙ্ক, রড, আর নিচে হচ্ছে এই যে স্ট্রেট রড।
তো আগে দেখা গেছে যে ক্যান্টিলিভারে শুধুমাত্র নেগেটিভ মোমেন্ট আসে, ক্যান্টিলিভারে আবার নিচে রড লাগে না, কিন্তু এখন কিন্তু আমরা ক্যান্টিলিভারে ওই সেম ঘটনা, টেম্পারেচার শিঙ্কেজের জন্য একটা রড আমরা কিন্তু নিচে প্রোভাইড করি, আর এখানে এক্সট্রা টপ লাগতেছে একটা, মাঝখানে নেগেটিভ মোমেন্ট বেশি, এই কারণে এক্সট্রা টপ লাগতেছে 400 একটা, মানে হচ্ছে 12 mm। আর যেহেতু এখানে ক্যান্টিলিভার, এখানে নেগেটিভ মোমেন্ট সবচেয়ে বেশি, এখানে এক্সট্রা টপ লাগতেছে হচ্ছে 2টা 400 বা 12 mm। আমি কি বুঝাইতে পারছি? স্যার এক্সট্রা টপ ক্যালকুলেশনটা বুঝি নাই। ওই যে এটা বাম পাশে যেটা দিলেন 300টার যেটা একটা, তারপর হচ্ছে ক্যান্টিলিভারের ক্ষেত্রে 2টা, ওইটা কিভাবে ক্যালকুলেট হয়? আমি তো বললাম যে এটার মোমেন্টের জন্য এটার এক্সট্রা টপ ক্যালকুলেশন, আমি তো পজিটিভের জন্য তো বাইর করছি, ঠিক আছে? জি মনে স্যার। করলাম যে পজিটিভের জন্য আমি বাইর করছি, আমি পজিটিভ রিইনফোর্সমেন্টের জন্য আমি দেখলাম যে 10 mm এট দ্য রেট অফ 7 ইঞ্চি সেন্টার টু সেন্টার, এটা হচ্ছে পজিটিভ রিইনফোর্সমেন্ট। এর মানে হচ্ছে যে একটা 10 mm স্টেট, একটা 10 mm ক্র্যাঙ্ক, তাই না? আরেকটা 10 mm স্টেট, আরেকটা 10 mm ক্র্যাঙ্ক। আমি কি বুঝাইতে পারছি? জি স্যার। এবং এই দুটার মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 7 ইঞ্চি। ওকে, এখন একটু আগে তো এটাই বললাম 0.13 ইঞ্চি স্কোয়ার পার ফিট, আর এটা আমি বাইর করছি, এই যে স্পেসিংটা বাইর করছি এটা পজিটিভ এর রিইনফোর্সমেন্টের জন্য এই জায়গায়, ওকে। কিন্তু পজিটিভের জন্য আমরা যে রড বাইর করছি এইটা আমি ক্র্যাঙ্ক করে দেওয়ার কারণে সে কিন্তু নেগেটিভের কিছু রডকে কিন্তু ব্যালেন্স করে ফেলতেছে, তাই না? স্যার আসলে প্রশ্নটা হচ্ছে স্যার, মানে এক্সট্রা টপ যে দিলেন ওইটার ক্যালকুলেশন, মানে এক জায়গায় 400টারটা আর হ্যালো, এক জায়গায় 300টারটা দিলেন, তো ওইটা কিভাবে করলেন? ওই যে 300 আর 400 যেটা, মানে 300 বারের এরিয়া, মনে করেন যে আমার 0.08 ইঞ্চি স্কোয়ার লাগবে এক্সট্রা টপ, ঠিক আছে? তো 300 বারের এরিয়া হচ্ছে 0.11, ঠিক আছে? তাহলে এখানে বোঝাই যাচ্ছে যে এখানে একটা 0.11 দিলেই হবে। আমি কি বুঝাইতে পারছি? জি স্যার। হ্যালো। আর 400 ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি, 400 ক্ষেত্রে তাহলে মনে করেন আপনার ইয়ে লাগবে হচ্ছে এক্সট্রা টপ লাগবে হচ্ছে 0.20 ইঞ্চি স্কোয়ার, মনে করেন, বা 0.19 ইঞ্চি স্কোয়ার এক্সট্রা টপ লাগবে এখানে এই নেগেটিভ জোনে। তাহলে 0.19 কি, একটা 300 হইলে 300 এরিয়া হচ্ছে 0.11, তাহলে একটা 300 দিলে কি হবে? না স্যার। একটা 400 এরিয়া হচ্ছে 0.2120, তাহলে লাগতেছে 0.19, তাহলে একটা 300 দিলে হচ্ছে না, তাহলে আমি 400 দিয়ে দিলাম, একটা হয়ে গেল না? জি স্যার। আচ্ছা, তারপরে এইখানে যে নেগেটিভ রিইনফোর্সমেন্ট এটা আসলো মনে করেন 0.34 ইঞ্চি স্কোয়ার, এটা লাগলো। এখন একটা 400 এরিয়া হচ্ছে 0.20 ইঞ্চি স্কোয়ার, তাহলে একটা 400 এক্সট্রা টপ দিলে কি হচ্ছে? না স্যার, 2টা লাগবে। 2টা লাগবে, তাহলে ওইখানে 2টা এক্সট্রা টপ দিবে। বুঝা গেছে? রিকোয়ারমেন্ট জি স্যার। অনুযায়ী যেটা লাগবে সেটা আমরা প্রোভাইড করবো। তো জাস্ট এটাই এইভাবে বললাম যে এদিকে শর্টার ডিরেকশন, তাহলে শর্টার ডিরেকশন মানে কি? লঙ্গার ডিরেকশন আমি রড দিব না? অবশ্যই দিব। লঙ্গার ডিরেকশনে যে রডটা দিব সেটা হচ্ছে ওই যে টেম্পারেচার সিঙ্কেজ, শুধুমাত্র এস মিনিমাম, যেটা এস মিনিমাম অনুসারে আমরা লঙ্গার ডিরেকশনে রড প্রোভাইড করে দিব, এস মিনিমাম অনুসারে। আর শর্টার ডিরেকশনটা আমরা বাইর করলেই হবে, লঙ্গার ডিরেকশনটা এস মিনিমাম অনুসারে স্পেসিং বাইর করলেই লঙ্গার ডিরেকশনে আমি প্রোভাইড করে দিতে পারবো। আমি কি বুঝাইতে পারছি? স্যার এখন কোন ডিসটেন্সে গিয়ে ক্র্যাঙ্ক করবে ওই ডিসটেন্সটা আমরা কিভাবে মেজার করব, অথবা এক্সট্রা টপ ডিসটেন্সে গিয়ে ক্র্যাঙ্ক করবে? আচ্ছা, এটার হচ্ছে এটার কোডের লিমিট আছে। এটা হচ্ছে এই সাপোর্ট কন্ডিশন থেকে এক্সটেরিয়রের ক্ষেত্রে L/5,
ইন্টেরিয়র ক্ষেত্রে হচ্ছে ক্র্যাঙ্ক যেটা, এই যে ক্র্যাঙ্ক, ইন্টেরিয়র ক্ষেত্রে হচ্ছে L/4, আবার ইন্টেরিয়র ক্ষেত্রে হচ্ছে এখানে L/4। আমি কি বুঝাইতে পারছি? আর এক্সটেরিয়র যেটা হচ্ছে আর কন্টিনিউ করে নাই, এখানে L/5। বুঝতে পারছেন? জি স্যার। আর স্যার আচ্ছা। আমরা যে এক্সট্রা টপটা স্যার প্রোভাইড করব, তো স্যার এটা আসলে মানে কনস্ট্রাকশনের ক্ষেত্রে এটা বাইন্ড করব কিভাবে? এটা তো উপর দিয়ে আলাদা ভাবে, এটা তো কোনো কন্টিনিউয়াস না। না, এটা বাইন্ড করব কিভাবে? আমার হচ্ছে এই তো এক জালি রড গেছে, ঠিক আছে না? আবার একটা স্ট্রেট গেছে, আবার একটা ক্র্যাঙ্ক গেছে, তাই না? জি স্যার, স্ট্রেটের উপর দিয়ে দিব আমরা। এখন আপনি বলতেছেন যে এখানে এটা দিলে কিভাবে ঝুলে থাকবে এটা, তাই না? জি স্যার এটি। আচ্ছা, এখন ওই পাশ থেকে রড আসতেছে না, এই পাশ থেকে কি ক্র্যাঙ্ক রড আসতেছে না? জি স্যার, টেম্পারেচার সিঙ্কেজ। টেম্পারেচার সিঙ্কেজ, আবার একটা স্ট্রেট আসতেছে, আবার কি ওই পাশ থেকে আরেকটা ক্র্যাঙ্ক আসতেছে না? তাহলে এই দুইটা ক্র্যাঙ্ক মিলে কি এখানে একটা জালির মতো তৈরি হচ্ছে না টপে? জি স্যার। যখন এই দিক থেকেও ক্র্যাঙ্ক আসতেছে, প্র্যাকটিক্যালে যাইতে হবে আর কি। যখন আমার এদিক থেকেও ক্র্যাঙ্ক আসতেছে, মনে করতেছি স্ট্রেট নাই, এদিক থেকে শুধু ক্র্যাঙ্ক আসতেছে মনে করলাম, তাহলে ওই দিক থেকেও ক্র্যাঙ্ক যদি আসে, তাহলে কি উপরের দিকে এরকম একটা জালি তৈরি হবে না? ওই দুই জালির মাঝখানে এই এক্সট্রা টপটা বসাই দিব। এখন কি বুঝতে পারছেন? জি স্যার। আর স্যার জি ইয়ে স্যার। অ্যাঙ্করেজ, মানে এখানে কি স্যার এক্সট্রা টপের পর যে একটু বাঁকানো, এটা কি অ্যাঙ্করেজের জন্য দেওয়া স্যার? এক্সট্রা টপের জন্য কারণ হচ্ছে যে এটা এনকারেজের জন্য না, আমরা যে মোমেন্ট ডায়াগ্রাম যেটা আছে এরকম তো, এটা এটা তো নেগেটিভ না, মানে অরিজিনালি আমাদের যেটা থাকে আর কি, এটা যদি আমি দেখাই, আচ্ছা, এটাকে বলা হচ্ছে ইনফ্লেশন পয়েন্ট, তাই না? ইনফ্লেশন পয়েন্টে গিয়ে কি করে সে পজিটিভ থেকে নেগেটিভে তার পাথ চেঞ্জ করে। ওকে, জি স্যার। আচ্ছা, এই ইনফ্লেশন পয়েন্ট যেটা আছে এইটা অ্যাকুরেটলি মেজার করা পসিবল না, যেটা কোথায় এটা অ্যাকুরেটলি মেজার করা এখনো পসিবল হয় না। এই কারণে এই যে নেগেটিভ জোনের যে এক্সট্রা টপটা, এটা একটু বাড়তি দেওয়া হয় ক্র্যাঙ্কের তুলনায়। এই বাড়তিটা কতটুকু? ক্র্যাঙ্কটা কতটুকু ছিল? L/4, আর এই বাড়তিটা হচ্ছে L/3। বোঝা গেছে? তাহলে তাহলে এটা হচ্ছে মানে 1 ভাগ বাড়তি থাকবে আর কি। না, আমি বুঝাইতে পারি নাই। ক্লিয়ার না স্যার? এদিকে হচ্ছে L/4, নিচে তো এই যে ক্র্যাঙ্কটা যেখানে হইলো, ঠিক আছে না? ক্র্যাঙ্কটা যেখানে হইলো সেটা হচ্ছে L/4, তার চেয়ে উপরে যে এক্সট্রা টপটা আছে, এক্সট্রা টপটা একটু বাড়তি থাকে। এটাই তো প্রশ্ন ছিল না, যে কেন আমরা বাড়তি করে এক্সট্রা টপটা দিচ্ছি। হ্যালো, জি স্যার, এটাই কোশ্চেন। এটা কোয়েশ্চেন যদি থাকে, তাহলে ওই যে বলছিলাম যে বাড়তি করে এক্সট্রা টপ দেওয়ার সিস্টেমটা হচ্ছে L/3, ইন্টেরিয়র ক্ষেত্রে L/3, এক্সটেরিয়র ক্ষেত্রে L/4। তাহলে এই যে ক্র্যাঙ্ক রড এটা L/4, তাহলে L/4 হচ্ছে ছোট, আর L/3 কি বড়, তাহলে কিছু অংশ বাড়তি থাকবে। এই বাড়তি কেন থাকে আমি বলছিলাম যে এখানে আইসা মোমেন্ট তার পাথ চেঞ্জ করে, ঠিক আছে? ওই পয়েন্টটা কিন্তু সার্টেন না। সার্টেন না মানে হচ্ছে যে কোন জায়গায় আসলে আসে সে অ্যাকুরেটলি পাথ চেঞ্জ করে, এটা আমরা বলতে পারি না। এই কারণে কিছু অংশতে টপেও যাতে রড থাকে, আবার বটমেও যাতে রড থাকে, এই কারণে ওই এক্সট্রা টপটাকে একটু বাড়তি করে দেওয়া হয়। আমি কি বুঝাইতে পারছি? ক্লিয়ার স্যার। ঠিক আছে, তাহলে আমাদের স্ল্যাব মোটামুটি শেষ হয়ে গেল। আর পরবর্তীতে আমরা বিমটা শুরু করবো আর কি। আপনাদের মনে আরেকটা ক্লাস আছে। জি স্যার। ঠিক আছে, লেকচার বুঝা গেছে আজকে? জি জি স্যার। ওকে, ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। ওয়ালাইকুম আসসালাম। নমস্কার।